নমস্কার। গুরু পূর্ণিমা উপলক্ষে আমি যে গুরু পূর্ণিমা পর্ব শুরু করেছি, এই গুরু পূর্ণিমা পর্বের এটি তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে এসে আমি গুরুদের সম্বন্ধে যা বলতে চাই, যে আর্য যুগে ভারতবর্ষে নানান গুরুকে দেখা যাচ্ছে তারা আমাদের বেদবিদ্যা, ব্রহ্মবিদ্যা ইত্যাদি দেবার জন্য বিভিন্ন আশ্রম করেছেন। সেই সব আশ্রমে শিশুদের রেখে তারা শিক্ষা দিয়েছেন। সেখানে রাজার ছেলে থেকে শুরু করে সকলেই শিক্ষা লাভ করেছে। কিন্তু সেই সময় থেকে বর্ণাশ্রম প্রথা তৈরি হয়। বর্ণাশ্রম প্রথা প্রথমে বললেও যে গুণগতভাবে, কিন্তু বর্ণাশ্রম প্রথা আমাদের কাছে শোষণের ভিত্তিরূপে একেবারে মানে ঘাঁটিটা তৈরি করে, শক্ত মজবুত করে গড়ে তোলে। কারণ আমরা দেখতে পাচ্ছি, বলছেন গুরু, যে কেবলমাত্র ব্রাহ্মণের আছে ব্রহ্মবিদ্যা লাভের সুযোগ, অন্যরা সে ব্রহ্মবিদ্যা লাভ করতে পারবে না। এ তো আমরা দেখলাম, এবং তা সমাজে একটা শোষণের রূপ নিল এবং নানা কুপ্রথার জন্ম দিল। ঠিক এর থেকে মুক্তি দিতে আর এক গুরুকে দেখলাম বেরিয়ে আসতেন। তিনি হলেন ভগবান বুদ্ধ। ভগবান বুদ্ধ তিনি জরা, ব্যাধি, মৃত্যু একে চোখের সামনে দেখে তা থেকে মুক্তির উপায় খুঁজবার জন্য বেরিয়ে এসেছিলেন, এবং সর্বস্ব ত্যাগ করে সর্বত্যাগী হিসেবে বেরিয়ে এসে মানুষকে একটা মুক্তির পথ দেখাতে চাচ্ছিলেন। অষ্টম মার্গ, সৎ চিন্তা, সৎকর্ম, এইরকমভাবে একটা বৌদ্ধ দর্শনের সৃষ্টি করলেন। সেই বৌদ্ধ দর্শন আজ পৃথিবীর বেশ কিছু দেশে প্রভাবিত হয়েছে, কিন্তু কেমন করে জানি না, আমরা কিন্তু বৌদ্ধ দর্শন দ্বারা প্রভাবিত নই। আমরা বৌদ্ধ দর্শনের প্রভাব মুক্তভাবে রয়ে গেছি। আমাদের প্রাচীন সেই হিন্দু ধর্ম, বর্ণ, আমাদের জন্মগত হিন্দু, এই পর্যন্ত আমরা কে হিন্দু ধর্ম পালন করি, কতটা করি, কেমন করে করি জানি না, কিন্তু আমরা জন্মগতভাবে হিন্দু এই বলে এসেছি, এই করে আসছি। আজকে গুরু সম্বন্ধে বা গুরুবাদ নিয়ে কথা বলতে গিয়ে এই পর্যন্ত আজকে রাখছি। কারণ হচ্ছে যে সময় এবং প্রযুক্তিগত দুটোরই খুব অসুবিধা, তাই এই পর্যন্ত রেখে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার।